বাংলাদেশ এখন মধ্যবায়ের দেশ, উন্নতি হচ্ছে সবখানে, পুরোদমে সারা বাংলাদেশই কাজ চলছে, কিন্তু এই কাজের একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্সের কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পিছিয়ে পড়েছে। উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে বিদ্যুৎ। যে কোনো উন্নয়নের জন্যই বিদ্যুৎ প্রয়োজন, সেটা নিজস্ব লাইফস্টাইলই হোক, কলকারখানায় হোক, আর ব্যবসা বাণিজ্য হোক। দ্রুততার সাথে এগিয়ে চলছে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতু নির্মাণ হচ্ছে দ্রুত গতিতে। এই পদ্মা সেতু যদি হয়ে যায়, তাহলে সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য বিশাল প্রসার ঘটবে, এবং এখানেই দরকার আমাদের বিদ্যুৎ। সুতরাং এখনই এই মুহূর্তেই বিদ্যুতের চাহিদা মেটাতে হবে দক্ষিণাঞ্চলে। স্থান নির্বাচনের ক্ষেত্রে আমরা যখন খুলনা এলাকায় আমরা ভিজিবিলি স্টাডি করি, সেখানে আমাদেরকে চিন্তা ভাবনা করে যে 3টা স্থান আমরা নিয়ে প্রাথমিকভাবে ভিজিবিলি স্টাডি করি। এর মধ্যে রামপাল, বর্তমানে যে 1320 মেগাওয়াটের আমরা বিদ্যুৎ কেন্দ্রে আমরা নির্মাণে হাত দিয়েছি, এই জায়গাটা আমাদের কাছে সবচেয়ে সুইটেবল মনে হয়েছে সার্বিক বিচারে। আপনারা জানেন যে যখনই আমরা স্থান নির্ধারণ করি, আমাদেরকে মাথায় রাখতে হয় যে সেটা যেন অকৃষি জমি হয়, সেখানে আমাদের জনবসতি যেন কম থাকে, এবং সেই জায়গাটা নিরাপদ পরিবেশের জন্য যেন সেটা ক্ষতিকর না হয়। এখন অনেকেই যে প্রশ্নটা করেন যে বলেন যে এটা সুন্দরবনের কাছে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, পরিবেশের ক্ষতি হবে। এ ব্যাপারে আমাদের যেটা বক্তব্য সেটা সুস্পষ্ট, সেটা হলো যে এই ইস্যুগুলো মাথায় রেখেই কিন্তু এই জায়গাটাকে নির্বাচন করা হয়েছে, এবং যে কোনো উন্নয়ন কাজ করতে গেলেই পরিবেশের উপর তার প্রভাব থাকবে, এবং সেটাকে মিটিগেট করাটাই হলো আমাদের দায়িত্ব। আমরা যখন রামপালে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রে আমরা চিন্তা করি, সেখানে আমরা সুন্দরবন, যদিও এটা নিরাপদ দূরত্বে 14 কিলোমিটার দূরে, যেখানে আমাদের যে বাধ্যবাধকতা আছে, বিধিবদ্ধ যে নিয়ম আছে, সেটা 10 কিলোমিটারের মধ্যে হলে চলবে না, সেখানে এটা 14 কিলোমিটার দূরে, এবং ওয়ার্ল্ড হেরিটেজ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এই বিদ্যুৎ কেন্দ্রে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে। আমরা জানি তাপ বিদ্যুৎ কেন্দ্রে সাব ক্রিটিক্যাল হতে পারে, সুপার ক্রিটিক্যাল হতে পারে, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল। এগুলির পার্থক্য হলো রিলেটিভলি কম কয়লা খরচ করে অধিক বিদ্যুৎ উৎপাদন, মোর এফিসিয়েন্টলি। সেই দিক দিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এরপরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সাধারণত নানান ধরনের এমিশন হয়। কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, সালফার ডাইঅক্সাইড এমিশন হয়, নাইট্রাস অক্সাইড এমিশন হয়, ফ্লাই অ্যাশ, বটম অ্যাশ, পার্টিকুলার ম্যাটেরিয়াল, বাতাসে যে বাতাস পলিউট করতে পারে, পানি পলিউট করতে পারে। এই সবগুলি ইম্প্যাক্ট করার জন্য এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এফজিডি, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যেটা কয়লা থেকে সালফারটাকে নিঃশেষ করে ফেলবে, যাতে উৎপাদন পর্যায়ে যে সালফার ডাইঅক্সাইড এমিশন গ্রহণযোগ্য মাত্রা থেকে অনেক কমে যাবে। এরপরেও সক্স বার্নার থাকবে, সালফার ডাইঅক্সাইড বার্নার থাকবে প্ল্যান্টে, বয়লারে নক্স, নাইট্রাস অক্সাইড সেপারেশনের ব্যবস্থা থাকবে, যার ফলে নাইট্রাস অক্সাইড এমিশনও কমে আসবে। এরপরে আছে এই প্ল্যান্টের যে চিমনি ব্যবহার করা হবে, 273 মিটার একটা উঁচু চিমনি থাকবে, সেই চিমনি দিয়ে গ্রহণযোগ্য মাত্রার এমিশন বাতাসে যাবে। এরপরেও কিন্তু আরেকটা বিশ্লেষণে দেখা গেছে, যেখান থেকে প্ল্যান্ট, সেখান থেকে বছরের 9 মাস কিন্তু বাতাস সুন্দরবনের দিকে যায় না, মাত্র 3 মাস ওদিকে যায়, এবং এই সময় এই গ্রহণযোগ্য মাত্রার এমিশন সুন্দরবনের বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেমের উপরে কোনো ধরনের মারাত্মক প্রভাব ফেলার কোনো কারণই, যুক্তিসঙ্গত কারণ নেই। আমরা জানি যে যেখানে কয়লা প্ল্যান্ট, সেখানে যে জেটি হবে, সেখানে সরাসরি বড় কোনো কয়লা জাহাজ আসতে পারবে না। প্যানাম্যাক্সই সাধারণত ব্যবহৃত হবে, 80,000 থেকে 100,000 টন ক্যাপাসিটি। এই প্যানাম্যাক্স জাহাজগুলি থেকে কিন্তু কাভার্ড ভেসেলে, যার মানে শব্দ নিঃসরণ অনেক কম হবে, কাভার্ড ভেসেলে করে অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত কেয়ারফুলি কয়লা জেটিতে নিয়ে আসা হবে। তাই যে কথা অনেকের হয়তো মনে আসতে পারে, কয়লা ট্রান্সপোর্টেশনের সময় কয়লা পানিতে পড়ে যে কোনো ধরনের দূষণ হতে পারে কিনা, সেটারও সম্ভাবনা নেই।